সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5। অর্থাৎ তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে আলোচনা হবে তোমাদের গণিত বিষয়। অন্যান্য বিষয়ের সমাধানগুলি দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে। তো দেখো, একে দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুটি পরস্পর ছেদি সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান কি হবে? এবিসিডি যে অপশন আছে এদের মধ্যে রাইট আনসার জানতে গেলে আমাদেরকে একটু অঙ্কটা দেখে নিতে হবে। তো দেখো, এ বি এবং সি ডি এই দুটি পরস্পর ছেদি সরলরেখা। এখন মাঝে যে ছেদবিন্দু এটা আমরা ও নাম দিয়েছি। তো আমরা লিখে নেব চিত্রে এও সি এবং কোণ বিওডি এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক সমান 90 ডিগ্রি। পূরক কোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। এখানে এ ও সি অর্থাৎ এই কোণ এবং বি ও ডি অর্থাৎ এই কোণ, এই দুটি কোণ মিলে কি 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যদি মিলে 90 হয় তাহলে এটা 45 এবং এটা 45। এবার আমাদেরকে যেটা বলেছে অপর জোড়া বিপ্রতীপ কোণের প্রত্যেকটির মান কত, অর্থাৎ এই একটা আর এই একটা এরা পরস্পর বিপরীত, এরা পরস্পর কি বিপ্রতীপ কোণ। তাহলে এই যে জোড় বিপ্রতীপ কোণ এদের প্রত্যেকটার মান আলাদা করে বলতে হবে। তাহলে এখন যেটা আমরা করতে পারি, দেখো এ ও বি এটি একটি সরলরেখা, আর আমরা জানি একটা সরলরেখা কোণের মান কত হয় 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। দেখো, এই জায়গাটা যদি 180 ডিগ্রি হয়, এই অংশটা 180 হচ্ছে, আর এই অংশটা আমরা আগেই জানতাম এটা 45। তাহলে এই অংশটা কত আমরা নির্ণয় করব। তাহলে 180 থেকে এই 45টা বিয়োগ করলে আমরা এই অংশটা পেয়ে যাব, আর এটা যা হবে এই ভ্যালুটাও তাই হবে। অতএব এই কোণটা কি বিওসি, অতএব কোণ বিওসি সমান 180 থেকে বিয়োগ করে দেবো 45, 135। তাহলে এটা 135 হলে এটাও 135 হবে। অতএব আনসারটা হবে আমাদের অপশন ডি অর্থাৎ 135 ডিগ্রি। সেটা হচ্ছে রাইট আনসার। আশা করি বোঝা গেছে। এরপর দেখো, দুইয়ের দাগেরটা বলেছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে সময় অর্ধেক লাগবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, 3 গুণ হবে। দেখো, এই অঙ্কটা খুব সিম্পল অঙ্ক, একটু বুঝলেই তোমরা নিজেরাই করতে পারবে। এটা অর্ধেক সময় লাগবে। তার কারণটা দেখো, দূরত্ব স্থির থাকবে। ধরে নাও এই স্থান থেকে এই স্থান দূরত্ব আগে ধরে নিলাম 20 কিমি পার ঘন্টাতে যাচ্ছিল, তখন এখান থেকে এখানে যেতে তার সময় ধরে নিলাম যে 1 ঘন্টা লাগছে। এখন যদি তার গতিবেগ দ্বিগুণ করে অর্থাৎ 40 কিলোমিটার বেগে যায়, তাহলে এই স্থানটা যেতে, এই একই স্থান যেতে নিশ্চয়ই অর্ধেক সময় লাগবে, কারণ গতিবেগ তো দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তাই এটা অর্ধেক সময় লাগবে। কেমন? তো অপশন এ হবে রাইট আনসার। এরপর দেখো, 3 দাগে বলেছে 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটি একে 2 অংশ করবে কত দিনে? তাহলে 20 জন একটা কাজ 8 দিনে করছে। এই যে 8 দিনে কাজটা শেষ করছে মানে কত কাজ করছে? মোট কাজ সবসময় 1 অংশ হয়, তাহলে 20 জন 8 দিনে 1 অংশ কাজ করছে। এখন 10 জন লোক হাফ অর্থাৎ একে 2 অংশ কাজ করতে কতদিন সময় লাগে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটা টেবিল আকারে তৈরি করে নিয়ে নির্ণয় করে দিলে সহজ হবে। দেখো, শ্রমিক জন যেটা সময়, দিন এবং কাজ সেটা অংশ ছিল। তাহলে 20 জন শ্রমিক বা লোক 8 দিনে 1 অংশ কাজ করছে, কারণ বলেই ছিল 20 জন 8 দিনে কাজটা শেষ করে। শেষ কাজ মানে কি? সম্পূর্ণ কাজটা 1 অংশ, তাই 1 অংশ দেওয়া হচ্ছে। পরে কি বলেছে? 10 জন শ্রমিক একে 2 অংশ কাজ কত দিনে শেষ করবে। এখানে দেখো, তাহলে সময়টা নির্ণয় করতে হবে। এখানে সময় ও শ্রমিক পরস্পর ব্যস্ত সম্পর্ক, ক্লিয়ার? এবং সময় ও কাজ, এই সময়ের সাথে কাজের সম্পর্কটা কি হবে? সরল সম্পর্ক। তাহলে সময়ের সাথে শ্রমিক ব্যস্ত এবং সময়ের সাথে কাজ সরল। এবার আমরা নির্ণয় করা, অর্থাৎ নির্ণয় সময় সমান এই যে 8টা ছিল 8 গুণ এই সময়ের সাথে শ্রমিক যেহেতু ব্যস্ত সম্পর্ক ছিল, তাই এটা 20 নিচে 10 যেমনটা আছে এভাবে 20/10 হবে, গুণিত এখানে সময়ের সাথে কাজ কি না সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে। তাহলে 1-এর 2 উপরে যাবে আর নিচে 1 থাকবে, তো নিচে 1 মানে কিছুই না, তো এখানে নিচে 1 আর সেই কারণে রাখা হলো না। এখন আমরা এটা কাটাকাটি করব, 0 0 কেটে দেবো এবং 2 2 কেটে দেবো, তাহলে 8 পড়ে থাকে, 8 দিন। কেমন? তাহলে অপশন এখানে যেটা হবে সঠিক উত্তর 8 দিন। তাহলে রাইট আনসার কি হচ্ছে আমরা এখানে দেখে নেব কোন অপশনটা ঠিক আছে। তাহলে বি অপশন আমাদের রাইট। কেমন? তাহলে তোমরা এখানে লিখে দেবে অতএব বি সমান 8 দিন 8 দিনে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার।
তো যাই হোক, এরপর দেখো পরে যে প্রশ্নটি আছে 4 দাগের, 80 টাকার 5% এটা সমান কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। 80 টাকার 5% কেমন? তাহলে অঙ্কটা আমরা কি করবো? অতএব 80 গুণিত 5/100, এই যে পার্সেন্ট 5%টা কার মধ্যে? 100-র মধ্যে, তাই আমরা 5/100 করছি। এখন এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দেবো। আচ্ছা, 5 দিয়ে আমরা 10কে কাটবো, 2 পাবো, 2 দিয়ে আমরা 8কে কাটবো, 4 পাবো, তাহলে সমান 4 টাকা। আর সেই হিসাবে আমাদের অপশন সি 4 টাকা, এটাই হবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? এরপর দেখো 2 দাগে বলেছে সত্য অথবা মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। 1 নম্বর প্রশ্ন, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত আছে 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার। আমরা দেখে নেব যে মিশ্র জলটা ছিল 30 লিটার এবং সেখানে জল আর ডেটলের অনুপাতটা আছে। এখন ওই মিশ্রণে কি ডেটল আছে আমাদের 25 লিটার, সেটা আমরা দেখব অঙ্কটা করে। তো দেখো জল ও ডেটলের অনুপাত সমান 5:1, মোট মিশ্রণ 30 লিটার। এখানে আমাদের ডেটল বলেছে 25 লিটার আছে, সেটা সত্য কিনা আমরা তার জন্য ডেটলটা নির্ণয় করে দেখব। অতএব ডেটল আছে সমান, ডেটলটা কিভাবে নির্ণয় করব? মোট পরিমাণ গণিত ডেটলের আনুপাতিক ভাগার, ডেটলের আনুপাতিক ভাগার কি হবে? 1/6 হবে। এই দুটির যোগফল নিচে বসে আর যেটা বের হয় সেটা উপরে থাকে, তাহলে ডেটল এখানে 1 উপরে থাকবে, তাহলে 30/1/60 ইন্টু 1/60। তাহলে এখন আমরা এটাকে কেটে দেবো, 6×5 = 30। তাহলে দেখো আমরা কি 5 লিটার পাচ্ছি। এখানে দেখো প্রশ্নের মধ্যে বলেছিল যে 25 লিটার আমরা পাবো, কেমন? 25 লিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 লিটার, তাহলে সেই হিসাবে এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে, কেমন? তাহলে এটা হবে ফলস, আর সেটাই দেওয়া হয়েছে, অর্থাৎ মিথ্যা। এরপরে দেখো পরের যে প্রশ্ন আছে সেটা কি বলেছে? 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা যদি ভাগ করে ভাগফল একটা পাওয়া যায় নির্দিষ্ট, তাহলে এটা সত্য হবে। তো আমরা এখন দেখে নেবো। দেখো, তো এটা অবশ্য সত্য হবে। আমি দেখিয়ে দিই কেন সত্য, সেটা আমরা ভাগ করছি। দেখো, যেটা অঙ্কের মধ্যে ছিল ভাজ্য এবং ভাজক, এখানে বলেছিল 27x³ - 343y³, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। তাহলে সেটাই করছি। দেখো, 27x³ - 343y³ এবং এখানে যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা ভাগ করছি। তো প্রথমে আমরা 9x² এখানে বসিয়েছি। 9x² এর সাথে 3x গুণ করলে 3 × 9 = 27, x² আর x³ হবে, এবং মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 9 × 3 এখানে 9 আছে, এখানে 7 আছে, 9 × 7 = 63, 63 x² হবে, এখানে কোথাও নাই, তাই এখানে বাইরে বার করে দেওয়া হবে -63 x²y। এরপর দেখো সাইন পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস এটা প্লাস ছিল, কিছু নেই, মানে প্লাস তো মাইনাস হয়ে গেল, তাহলে প্লাসে মাইনাস এটা কি কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে মাইনাস হলে এটা প্লাস হবে সাইন পরিবর্তন হলে, তাহলে এটা প্লাস 63 x²y সেটা নেমে যাবে, এবং এটা মাইনাস যেমন 343y³ ছিল সেটা নেমে যাচ্ছে। তাহলে এখন যেটা অঙ্ক দাঁড়াচ্ছে এই অঙ্কটাকে আবার আমরা দেখবো 3x - 7y এর সাথে কত গুণ করলে এই অঙ্কটা পাওয়া যাবে। তো প্লাস দিয়ে 21xy আমরা গুণ করছি, তাহলে 21xy যদি আমরা 3x এর সাথে গুণ করি, তাহলে 3 × 21 = 63, x আর x² আর y থেকে যাবে, তাহলে 63 x²y। তো এই অঙ্কটার নিচে আমাদের 63 x²y বসে যাবে, কারণ আমরা জানি বীজগাণিতিক সংখ্যাগুলো কিভাবে বসাতে হয়, চল সংখ্যা এবং তাদের এখানে পাওয়ার গুলো দেখে বসাতে হয়। দেখো x² y, তো এইটা মিল থাকার জন্য এর নিচে বসে যাচ্ছে, ঠিক আছে। যেমন এখানে x²y, এখানে কিন্তু y³ ছিল, তাই আমরা এর নিচে না বসিয়ে আমরা একটা বাইরে বার করে দিয়েছি, ঠিক আছে। অনেকে এই জায়গাতে বসায়, তো অসুবিধা নেই, তখন যোগ বিয়োগ করা যাবে না, এদেরকে বাইরেই রাখতে হবে। সেই এরপরে দেখো পরের স্টেপটা কি থাকছে, তাহলে 21 দিয়ে আমরা 3x কে গুণ করলে আমরা 63 x²y পাচ্ছি। এখনো 21xy কে আমাদের 7y দিয়ে গুণ করতে হবে, যেটা পাবো আমরা কি না 147 xy² পেয়ে যাব। তো এখন সাইন পরিবর্তন করতে হবে, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, তাহলে এটাও আবার কি হবে, কেটে যাবে, এবং এটাও যেমন ভাবে কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি -343y³, সেটা নামবে এবং এটা প্লাস হয়ে যাবে, কারণ এই যে মাইনাসটা সাইন পরিবর্তন হয়ে প্লাস হয়েছে, এখন এর ভ্যালু কিন্তু প্লাসই থাকবে। এরপরে আমরা যদি প্লাস 49y² বসাই, তাহলে 3 এর সাথে 49y² আমরা গুণ করলে যেটা পাবো 147 xy², এবং এটার সাথে আমরা এটা গুণ করলে পেয়ে যাব কত না 343y³। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একটা নির্দিষ্ট ভাগফল বের হচ্ছে, যার কোনো ভাগশেষ থাকছে না। অতএব প্রমাণিত যে এই অঙ্কটা 3x - 7y দ্বারা বিভাজ্য, অতএব উত্তরটা হবে সত্য। ক্লিয়ার? এরপরে দেখো
তিনের দাগে বলেছে 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ার এর গোসাগু হলো 4a স্কোয়ার বি স্কোয়ার। এখানে একটা তোমাদের সংক্ষিপ্ত কথা বলে রাখি, এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো পার্ট 1 এর ক্ষেত্রে যদি গোসাগু লসাগু নির্ণয় করতে দেয় একটি বা দুটি রাশি নিয়ে, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে গোসাগু যদি বলে তাহলে উভয় রাশি, এখানে দুটো রাশি আছে, উভয় রাশির সব থেকে কম যেটা আছে সেটা তোমাদের গোসাগু হবে, আর লসাগু বললে সবচেয়ে বেশিটা হতো। যেমন এখানে দেখো 2 আছে 4 আছে, তাহলে 2 হবে এর গোসাগু, এবং a স্কোয়ার আছে a আছে তাহলে a হবে, এবং b আছে b স্কোয়ার আছে তাহলে b হবে। তাহলে অ্যাকচুয়াল গোসাগুটা কি হতে চাই? তাহলে গোসাগুটা হতে চাই 2ab। কেমন? আর যদি লসাগু বলে তাহলে কি হবে? সব থেকে বেশিটা হবে। দেখো 2 আর 4 এর মধ্যে 4 হবে, a স্কোয়ার আর a এর মধ্যে a স্কোয়ার হবে, b স্কোয়ার আর b এর মধ্যে b স্কোয়ার হবে। ক্লিয়ার? এই সংক্ষিপ্ত কথাটা তোমরা মনে রেখো যাতে করে তোমাদের ভুল না হয়ে যায়। তাহলে দেখো এটা দেওয়া আছে, এটা তো লসাগু, আর গোসাগু হয় অ্যাকচুয়াল এটা, তাহলে সেই হিসাবে অঙ্কটা কিন্তু মিথ্যা হচ্ছে। আর এখানে বলেছে এটা গোসাগু, এটা গোসাগু না, এটা লসাগু, তাহলে সেই হিসাব অনুযায়ী এটা মিথ্যা। দেখো আরো সুবিধার্থে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 2a স্কোয়ার এটা প্রথম রাশি, এটা ভেঙে দিলে কি হবে? 2 গুণিত a গুণিত a গুণিত b। তার কারণটা কি? যে a স্কোয়ার ছিল তাই দুটো, 4ab স্কোয়ার, 4 কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি দুটো 2 পাবো, a এবং b দুটো আছে, b দুটো, এবং এদের মধ্যে থেকে দেখো সব থেকে কমটা গোসাগুতে নিতে হয়। এই একটা 2, এই একটা 2, 2 নেওয়া হলো, এই একটা a এবং এই একটা a নেওয়া হলো, এই একটা b, এখান থেকে একটা b নেওয়া হলো। ক্লিয়ার? আর যেগুলো পড়ে আছে দেখো a আছে কিন্তু এখানে নেই, এখানে 2 আছে কিন্তু এর মধ্যে নেই, এর মধ্যে b আছে এর মধ্যে নেই, তাহলে নিতে পারবো না। তাহলে 2 ইন্টু a ইন্টু b গুণ করলে আমরা 2ab পেয়ে যাব। তাহলে এখানে দেওয়া ছিল 4a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হিসাব অনুযায়ী মিথ্যা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো বলেছে 2xb বাই 4x স্কোয়ার এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে b বাই 2x হবে। এটা সত্য না মিথ্যা? তো আমরা এই অঙ্কটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো 2xb বাই 4x স্কোয়ার এর লঘিষ্ঠ রূপ আমরা একটু ভেঙে দিতে পারি। দেখো 2 আছে 2x ইন্টু b সব, এবং 4টাকে আমরা যদি ভেঙে দিই উৎপাদকে বিশ্লেষণ করি 2 ইন্টু 2 হবে, এবং x স্কোয়ার থাকার জন্য x হয়ে যাবে। এখন আমরা এটাকে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, এই x আর এই x কেটে যাবে, পড়ে থাকছে কি? উপরে শুধু b আছে, b থাকবে, আর নিচে আছে 2 আর x, তাহলে 2x হবে। তাহলে দেখো b বাই 2x, আর এখানে প্রশ্নেতে যেটা দেওয়া ছিল b বাই 2x, তাহলে এটা সত্য। দেখো আমাদের লঘিষ্ঠ রূপ এটাই বের হচ্ছে, সেই হিসাবে এটা সত্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো 3 দাগে প্রথমে একটা চিত্র আছে, একটা ত্রিভুজ। তো চিত্রে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি এসি। তার মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবি, অর্থাৎ এই বাহুটার মাপ আর এই এসি, এরা দুজন পরস্পর সমান। এখন কোণ বিএসি 70 ডিগ্রি হলে কোণ এবিসি এবং এসিবি এর পরিমাপ, তাহলে বলেছে কোণটা এখানে এ কোণ 70 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখন আমাদের বি কোণ, এই কোণটা আর এই কোণটা কত আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে মনে রাখবে একটা বিষয়, এই বাহু আর এই বাহু যদি সমান হয় এই কোণ আর এই কোণটাও কিন্তু সমান হবে, অর্থাৎ এই কোণের পরিমাপ যা হবে এই কোণের পরিমাপও কিন্তু তাই হবে। আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত না 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে এই কোণটা 70 ডিগ্রি আমরা কি করব না বাদ দিয়ে দেবো, বিয়োগ করলে 110 ডিগ্রি হয়। এই 110 ডিগ্রি অর্থাৎ এই কোণ মিলে 110, আর এই দুটো কোণে আমি জানি যে যেহেতু এই বাহু সমান তাই এটা একই মাপ হবে। তাহলে আমরা জাস্ট 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে 55 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এই বি কোণ এবং সি কোণ উভয়ই 55 ডিগ্রি করে হয়ে যাবে। তো আরো ভালো করে তোমাদেরকে এটা সংক্ষিপ্তভাবে তোমাদের বোঝানো হলো, এটা সুন্দর করে তোমরা খাতায় তৈরি করে নেবে যেভাবে সেটা দেখো। চিত্রে কোণ বিএসি সমান 70 ডিগ্রি এবং এবি সমান এসি, যেটা প্রশ্নে দেওয়া আছে। অতএব এবি সমান এসি হলে কোণ এবিসি সমান এসিবি হবে, অর্থাৎ এবি বাহু আর এসি বাহু যদি সমান হয় তাহলে বি কোণ আর সি কোণ পরস্পর সমান হবে, সেটাই বলে দেওয়া হলো। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, তাই কোণ এবিসি সমান এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি গণিত 1/2। এখানে কেন 1/2 নেওয়া হলো? যেহেতু এবি আর এসি সমান, অর্থাৎ 180 থেকে 70টাকে আমরা বিয়োগ করে দিলে যে মানটা পাবো সেটা অপর দুটো কোণের সমষ্টি, আর এখানে একটা কোণ বার করতে হবে, তাই যেহেতু দুটো বাহু সমান তাই 1/2 দিয়ে আমরা একটা গুণ করে দিলে সহজেই কি হচ্ছে না 2 দিয়ে আমরা 110কে যদি কেটে দিই তাহলে 55 পেয়ে যাবো। তাহলে 55 ডিগ্রি, অতএব কোণ এবিসি এর পরিমাপ 55 ডিগ্রি এবং কোণ এসিবি এর পরিমাপ 55 ডিগ্রি। বোঝা গেছে আশা করি। এর পরের প্রশ্নটা কি আছে?
পরের প্রশ্ন দেখো, বলেছে দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা আর দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত আছে 5:18 এবং 2:3। এখন কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি? তাহলে এখানে যে মিশ্র চাটা ছিল তাদের মধ্যে কি কি আছে? আসাম চা আছে আর দার্জিলিং চা আছে। এখন প্রশ্ন হচ্ছে আসাম চা, অর্থাৎ এই আসাম চাটা প্রথম, এখানে দুটি কৌটা, তো একটা প্রথম কৌটা আর একটা দ্বিতীয় কৌটা ধরে নেব। প্রথম কৌটাটায় আসাম চা এবং দ্বিতীয় কৌটাটা আসাম চাটা আমরা নির্ণয় করব, করলে আমরা দেখতে পাবো কোন কৌটায় আসাম চার পরিমাণ বেশি আছে। কেমন? দেখো, তো আমরা লিখে নিলাম প্রথম কৌটায় আসাম চা দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাতটা কি 5:18 যেটা দেওয়া আছে প্রশ্নে। দ্বিতীয় কৌটায় আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত সমান 2:3 দেওয়া আছে। আমাদের যেহেতু উত্তরটা চাচ্ছে আসাম চা কোন পাত্রে বেশি আছে, সেটার জন্য আমরা কি করব? আসাম চায়ের আনুপাতিক ভাগহার নির্ণয় করব। কেমন? অতএব প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার সমান 5/23। কিভাবে হচ্ছে? এই যে আসাম চা, তার মানে প্রথমটা হচ্ছে 5 আসাম চা, যদি দার্জিলিং বলতো তাহলে 18 হতো, আসাম চা বলেছে তাই উপরে 5 হবে, এবং এই যে অনুপাত দুটির যোগফল 5 আর 18 যোগ করলে 23 হবে। এভাবে আনুপাতিক ভাগহার নির্ণয় করতে হয়। দ্বিতীয় আসাম চায়ে, তাহলে দ্বিতীয় যে কৌটা আছে সেখানে আসাম চায়ের আনুপাতিক ভাগহার কি হবে? না 2/5 হবে, কারণ দেখো আসাম চা 2 উপরে থাকবে এবং এই 2 আর 3কে যোগ করলে নিচে 5 হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা পাচ্ছি যে প্রথম পাত্রে বা প্রথম কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার এটা, এবং দ্বিতীয় কৌটায় আসাম চায়ের আনুপাতিক ভাগহার 2/5। এই যে দুটো ভগ্নাংশ পাওয়া গেছে, আমরা সহজেই এবার কিন্তু বলতে পারবো যে এই দুটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়, আর যেটা বড় হবে সেটাই, সেই পাত্রটাই বেশি পরিমাণ আসাম চা আছে। তো এখন দেখো, এখন 5/23 এবং 2/5 এটা তুলে দেওয়া হলো এখানে। এখন এই যে অঙ্কটা, এটা হচ্ছে একেবারে প্রাইমারি স্কুলের 3-4 এর অঙ্ক। আমরা দেখে নেব ভগ্নাংশ দুটির মধ্যে কে বড়। তাহলে এই যে 23 এবং 5 এদের লসাগু করবো আমরা, লসাগু করলে কি হবে? 115 পাবো। তো এখন আমাদের দেখতে হবে এই 5-এর সাথে 23 গুণ করলে 115 পাবো। যে 23 গুণ করলে 115 পাচ্ছি, ওই উপরের লব অর্থাৎ 2 এর সাথেও 23 গুণ করতে হবে, 2 23 46। আবার একই রকম ভাবে এই 23 এর সাথে 5 গুণ করলে 115 পাবো, ওই উপরে 5-এর সাথে এই 5টা গুণ করলে 25 পাবো। 115 কোথা থেকে পাওয়া যাচ্ছে? এই 23 আর 15 লসাগু। এখন এই যে লসাগুটা পাওয়া গেছে, আমাদের কি করতে হবে? 5-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 115 পাবো? আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে 23 গুণ করলে 115 পাবো, অর্থাৎ হরের সাথে যা গুণ হবে ওইটা লবের সাথে গুণ হবে, 2 এর সাথে গুণ হয়ে 46 হচ্ছে। একই রকম ভাবে 23 আছে, 23 এর সাথে কত গুণ করলে 115 পাবো? 5। তাহলে ওই 5 লবের সাথে গুণ হবে, লবেরও এর 5 আছে, 5×5 = 25। তাহলে দেখো এর হর 115, এর হর 115 মিল আছে, তাহলে এর লব হচ্ছে 46, এর হচ্ছে 25। তাহলে এটা বড়, তাহলে এইটা কি দ্বিতীয় পাত্র ছিল। তাহলে আমরা লিখবো অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। এটাই হবে তোমাদের উত্তর। এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক আসে তোমাদের প্রথম পাত্রে এবং প্রথম গ্লাস ও দ্বিতীয় গ্লাসে যে শরবত, সেখানে জল ও চিনির অনুপাত দেওয়া থাকে, সেখানে তোমাকে না খেয়েই বলতে হবে কোন গ্লাসের শরবতটা বেশি মিষ্টি। তাহলে সেখানে নির্ণয় করতে হবে কি কোন গ্লাসে চিনি বেশি আছে। ঠিক একই রকম ভাবে এই ধরনের অঙ্ক তোমাদের থাকে কিন্তু। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 কিংবা বলো তোমাদের আগস্ট মাসে যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। লাস্ট আছে তোমাদের 4 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা হচ্ছে একটা উপপাদ্য যা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে পেয়ে যাবে। 6 নম্বর উপপাদ্য আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, উপপাদ্য 6, এবং তোমাদের পাঠ্য বই যে গণিত টেক্সট বুক আছে সেখানে তোমরা 93 নম্বর পাতাতে যাবে, সেখানে গিয়ে 6 নম্বর উপপাদ্যটা দেখে সুন্দর করে তোমরা তৈরি করে নিও।